আমি মানে সারা রাত জাগ না তো, মানে আমি ঘুমের মধ্যে খেয়াল করতে পারি না কোনো কিছু। মানে বারবার ফোন দেয় আর আমি বলি কি আমি আসবো, হ্যাঁ আমি আসতেছি, আসতেছি বললে আমি উঠতে পারতেছি না, মানে আমি আবার ঘুমাই যেতেছি। এরকম অনেকবার ফোন দিছে পরে আমি মানে কোনো চোখ লাল প্রচন্ড, চোখ জ্বলতেছে। পরে ফোনটা ধরছি, ধরে বললাম যে কি হয়েছে? পরে কয়, আম্মুর অবস্থা খারাপ, তাড়াতাড়ি আয়। পরে আমি অনেক মানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা, যদিও ঢাকা শহরে যাওয়া যায় না। পরে চার্জার ফ্যানটা কেনার চেষ্টা করছে, যাই দিয়ে দোকান বন্ধ। আসসালামু আলাইকুম। গত বছর এই কোরবানি ঈদের আগেই হচ্ছে, আপনারা হয়তো অনেকেই ভিডিওটা দেখছেন, আমার আম্মু মারা গেছিলেন। এটা আমি ভিডিও আপলোড করছি যখন হচ্ছে আম্মুকে কবর দেওয়া হয় তখন। আশা করি এটা সবাই দেখছেন। আবার অনেকে দেখি যে অনেক কমেন্ট করে যে ভাই আপনার মা মারা গেল কবে? আর এটা আসলে তাহলে কি অনেকে মানে ভিডিওটা দেখেন নাই, বা আমি তো বলেই নাই। হ্যাঁ, আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই কিভাবে আন্টি মারা গেল। এটা না বলার অনেকগুলো কারণ আছে। আমি যে বলি নাই সেটাও এক ধরনের মানে ভুল কথা হবে, কারণ হচ্ছে আমি এই কথাটা প্রায় ৫-৬ বার ভিডিও করছি। ভিডিও করার পরে আপলোড দেই নাই, মানে আপনাদেরকে দেখাই নাই। ভিডিও করছি আমি অনেকবার চেষ্টা করছি যে আমি সব আপনাদেরকে বলি, কিন্তু বলতে পারি নাই। কেন জানি বলতে পারি নাই, মানে আমার মন কেমন লাগতেছিল। তো চিন্তা করলাম আজকে আবার সেই কোরবানি আসলো, ঈদ আসলো, যেটা আমি কয়েকবার বলছিও যে আমাদের কপালে ঈদ নাই কয়েক বছর ধরে। এটা আপনাদের হয়তো শুনতে ভালো লাগে না। ভালো না লাগলেও কথাটা আসলে এটা বুঝবেন তারা যাদের হচ্ছে মা বাবার সাথে অনেক ঈদ কাটাইছেন কিন্তু এখন আর মা বাবা নাই। এরকম যারা আছেন তারা বুঝবেন আমার কথা। আসলে মা বাবা ছাড়া ঈদ কি? ঈদটা আসলে কি মানে? ঈদ মানে হচ্ছে, আমার মতে ঈদ মানে হচ্ছে মা বাবা ভাই বোন সবাই একসাথে থাকা। তো সেখানে মা বাবাই নাই, তাহলে ঈদ আর কি হইলো ঈদ? এই জন্যই বারবার বলি যে কপালে ঈদ নাই। ঈদ মানে যদি এটা হয় নতুন জামা কাপড় পরা, ভালো খাবার খাওয়া, তাহলে তো ঈদ আছে। কিন্তু ঈদ মানে যদি আনন্দ, তাহলে সেই আনন্দ আর এখন নাই। হ্যাঁ, এই জন্যই বারবার বলা আর কি যে ঈদ কপালে নাই। যখন আমরা বাড়ি শুরু করি তো তখন থেকেই হচ্ছে আমরা শহরে থাকতাম আর আম্মু হচ্ছে বাড়ির এখানে থাকতো, মিস্ত্রির কাজ করতো ওখানে। তো আবার যখন কাজ থাকতো না, মানে যখন আমাদের বাড়ির কাজ থাকতো না, তখন হচ্ছে আম্মু থাকতো আমার খালার বাড়িতে। খালার বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ একদিন, গত বছর যেটা করছে, হঠাৎ শুনে আম্মুর জ্বর আসছে অনেক বেশি। তো জ্বর আসছে, এজন্য এটা শুনে মানে জ্বর একটু বেশি আসছে, মানে জ্বর কমতেছে না আর কি ২-১ দিন ধরে। তো আমরা যেদিন শুনছি এর আগে থেকেই, হ্যাঁ, মানে এই যে আপনার কি বলে যে, দেখতে পাবেন কিনা জানি না, ওই যে খালু যাইতেছে ওনাদের বাড়িতে ছিল। তো জ্বর আসছে এটা শুনছি, মানে একটু কয়েকদিন পরে বলছে আমাদেরকে। হ্যাঁ, তো সাথে সাথে আমি গেছি, যাই দেখি যে আম্মুর প্রচন্ড জ্বর। তো জ্বর হওয়ার পরে আমার খালা নাকি মানে স্থানীয় যে বাজার আছে না, ওই বাজার থেকে হচ্ছে বাজার ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়াইছে জ্বরের। তো জ্বর মানে একটু কমতেছে না। তো এরপরে আমি গেলাম, আমি যাই বলতেছি আম্মু তাহলে চলো আমরা যে মানে শহরে যে ডাক্তার দেখাই। তো আম্মু আসতে চাইতেছিল না। হ্যাঁ, মানে আমার কপালে জানি কি একটা হইছে আমি বুঝি না ভাই। মানে আমার আব্বু যখন মারা যায়, তার আগে আব্বু অসুস্থ হয়ে গেছিল, তাও খালার বাড়িতে ছিল, ওখানেই ছিল। আব্বু আসতে চায় নাই। আব্বুর আমি এত কেমন আনছি জানেন, আব্বুর কোলে করে তারপরে আমি বাজারে নিয়ে তারপর গাড়িতে করে আনছি। আব্বু আসতেই চায় নাই। তো ওখান থেকে আসার কয়েক মাস পরে আব্বু মারা যায়। আবার আম্মু ঠিকই ওই বাড়িতে ছিল, আম্মু আসতে চায় নাই। আম্মুর আমি জোর করে আনছি, বলে আম্মু তোমার আমি ডাক্তার দেখাবো, হ্যাঁ এটা বইলা নিয়ে আসছি। মানে আম্মু আসছে না, বলে কি বাবা আমি ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো, কিন্তু আম্মু জ্বর কমতেছিল না। এই জন্য আমি জোর করে নিয়ে আসি। তো কপালে একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট কি বলবেন, এটা ঘটছে যে দুইজনের একজনই ওই বাড়ি থেকে আসতে চায় নাই, আর দুজনই ওই বাড়ি থেকে আসার পরেই মারা গেছে কয়েক মাসের মধ্যে। তো আম্মুরে নিয়ে আসার পরে আমাদের মানে শহরে, যেই উপজেলা শহর, এখানে হচ্ছে যত ভালো ডাক্তার ছিল, একবার ভালো নাম করা, মানে যাদেরকে হচ্ছে সবাই চিনে, তো এরকম একটা ক্লিনিকে দেখাই প্রথমে। তো দেখানোর পরে ওরা বলে হচ্ছে টাইফয়েড হয়েছে, টাইফয়েডের ইঞ্জেকশন নিতে হবে। বিকালে বিকালে সন্ধ্যা সন্ধ্যা না, সন্ধ্যা, হ্যাঁ কি কইছিল? ও, ফাইমা তখন ছিল ঢাকা। হ্যাঁ, ফাইমার হচ্ছে পরীক্ষা ছিল। তো মহিমা ছিল আমাদের এখানে। তো সন্ধ্যার পরে হচ্ছে যায় হচ্ছে ওনাদের কাছে ইঞ্জেকশন দিয়ে আসতে হইতো। মানে আমরা তো দিতে পারি না ওই যে টাইফয়েডের যে ইঞ্জেকশন দেওয়া লাগে ওগুলা। তো আমি হচ্ছে একটা কথা অনেক আগেও মনে হয় বলছি আমি, যে আমি হাসপাতাল একদম পছন্দ করি না। মানে হাসপাতাল, আল্লাহ যেন আমার জন্য একাল আমার জানের যারা শত্রু, মানে যে আমার খুনও করতে চায়, আল্লাহ যেন এমন শত্রু না রাখে। যদি এমন শত্রু থাকে, তাহলে যেন আল্লাহ ওরেও হাসপাতালে না নেয়। হ্যাঁ,
এটা হচ্ছে হাসপাতালের প্রতি আমার একটা মানে কেমন একটা অনুভূতি আমি জানি না। হাসপাতাল আমার একদম সহ্য হয় না। মানে আমার বোন হচ্ছে প্রতিদিন হচ্ছে আম্মুরে নিয়ে যাইতো, হ্যাঁ? মানে এই যে ইনজেকশন দেওয়া হইতে। তো প্রায় ৭-৮ দিন ধরে টাইফয়েডের ইনজেকশন দেওয়ার পরেও আম্মুর জ্বর একটুও কমতেছে না। তো এরপরে আমি ওই যে একটা অ্যাপ আছে, হ্যাঁ? মানে অনলাইন হচ্ছে অনেক ভালো, ভালো ডাক্তার। তো অনলাইন হচ্ছে তারা রোগী দেখে। তো তাদেরকে দেখাইলাম। তারা কিছু টেস্ট দিছে। যে টেস্টটা আসলে মানে মানে ওরা তো আর টেস্ট আমরা যে শহরে থাকি আর ওরা হচ্ছে ঢাকায় হচ্ছে বাসায় গিয়ে হচ্ছে টেস্ট করায় নিয়ে যায়। তো এটা তো সম্ভব না, হ্যাঁ? তো তারপরেও ডাক্তার যেটা বলল, অনলাইন ডাক্তার যেটা দেখাইলাম, আ মানে উনি ওই টাইফয়েড এরকম একটা মানে কথা বলতেছিল, হ্যাঁ? ইনজেকশন দিতেছিল টাইফয়েডের বলে। তো ইনজেকশন দেওয়ার পরে মানে টানা কয়েকদিন দেওয়ার পরে মানে একবার চোখ সাদা, মানে একবার সারা শরীরই সাদা হয়ে আম্মু তো কালো মানুষ ছিল। কিন্তু মানে সারা শরীর কেমন জানি সাদা, সাদা লাগতেছিল, হ্যাঁ? মানে হাত সাদা, চোখ সাদা, মানে কেমন জানি মুখ ফ্যাকাশে হয়ে সাদা, সাদা লাগছে সবকিছু। তো এরপরে মানে আমার কেমন জানি লাগতেছিল। পরে আমি নিজেই আবার ওই বললাম না আমি তো যাইনি এর আগে ডাক্তারের কাছে। তো এরপর আমি ডাক্তারের কাছে যাই। তো ডাক্তারের কাছে যাওয়ার একটু আগে হচ্ছে ওই যে ডাক্তারের ইয়েতে থাকে না নার্স, হ্যাঁ? তো নার্স না, উনি একবার সাধারণ নার্স আরকি। একবার গ্রাম তো, গ্রাম শহর। উনার কোনো নার্সের ড্রেসও নাই। উনি জাস্ট আরকি নার্স আরকি। তো সে দেইখা বলতেছে কি যে, "আপনার আম্মুর তো শরীরে রক্ত নাই।" হ্যাঁ? তো আমি তো বুঝি না বিষয়। কিন্তু এটুকুই বুঝতেছি চোখ সাদা হয়ে গেছে। মানে এরকম তো ছিল না আগে। তো বললো, "দেখেন উনার সরাসরি সাদা হয়ে গেছে। আপনি ডাক্তারকে যেয়ে বলবেন কি যে, আমার আম্মুর তো শরীরে মনে হয় রক্ত নাই। আপনি আমার কথা বলবেন না। কিন্তু যাই বলবেন যে, আম্মুর শরীরে তো রক্ত নাই। এখন কি করা যায়? বা রক্ত আছে কিনা একটু দেখবেন।" তো এরকম করে পাঠাইলে পরে আমি ডাক্তারের কাছে গেলাম। এতদিন যে ডাক্তার দেখছে, একবারও বলে নাই যে শরীরে রক্ত নাই। হ্যাঁ? প্রতিদিন উনার কাছ থেকে উনি ইনজেকশন দিয়ে দেয়। তো আপনার তারপর আমি যখন গেলাম ডাক্তারের কাছে, তো উনি হচ্ছে চেকআপ-টেকআপ করে পরে আমি দেখলাম যে উনি এই কথা বলতেছে না যে রক্ত নাই বা এটা সেটা। বলল যে, "আপনার কি, কি অসুবিধা বা এখন কেমন লাগতেছে?" এটা জিজ্ঞাসা করতেছে। পরে আমি বললাম যে, আ "একটু দেখবেন কি যে আম্মুর শরীরে কি রক্ত কোনো সমস্যা আছে কিনা?" তারপরে একটু উনি দেখেই বলতেছে, "হ্যাঁ, আসলেই তো আপনার আম্মুর শরীরে তো রক্ত নাই।" হ্যাঁ, তৎক্ষণাৎ উনি এরকম করে বলতেছে, আজকের মধ্যেই হচ্ছে ওনার ঢাকা নিয়ে যেতে হবে। আ কি বলে যে আজকের মধ্যেই হচ্ছে আগে তো রক্ত দেওয়া লাগবে। রক্ত দেওয়ার পরে বাবা দুষ্টুমি করে না। রক্ত দেওয়ার পরে হচ্ছে আজকের মধ্যেই যেকোনোভাবে উনার ঢাকা নিয়ে যাওয়া লাগবে। মানে ১ম এ একবারও বলল না যে শরীরে রক্ত নাই। এখন বলতেছে একবারে ঢাকা নিয়ে যাওয়া লাগবে। আ আজকের মধ্যেই আর এখন রক্ত দেওয়াই লাগবে। তো চিন্তা করেন যে নার্সের কি অবস্থা আর ডাক্তারের কি অবস্থা। হ্যাঁ? যাই হোক এটা হচ্ছে অন্য কথা। তো এরপরে কি করব আমার তো মাথা তখন একবারে মানে আমি মানে আসলে ডাক্তারেরা পারে কি জানেন? এরা মানে রোগী বাঁচবে কি? এরা রোগীর আত্মীয়স্বজন সব মাইরা ফেলতে পারে খুব সহজে। মানে শুধু এদের কথা দিয়া। কিছু ডাক্তার আছে কথা শুনলে মনে হয় যে না আল্লাহ আমি একটা এমন জায়গায় আসছি যেন মনে হয় বাঁচবো বা সুস্থ হব। আর কিছু ডাক্তারের কথা শুনলে মনে হয় রোগী তো মরবেই আমরা মানে বংশশুদ্ধ সব মরবো। এরকম আরকি। মানে উনি এমনভাবে আমার বলছে আমার তো মানে কলিজার মধ্যে আমার এরকম আমি বিপদ-আপদ হইলে বা কোনো কিছু হইলে আমি জানি না আপনাদের কেমন হয়। আমার সারা শরীরে মানে জোর কমে যায় একবার। মানে হাতে আমি এরকম মুভ করতে পারি না। এরকম অসুবিধা হয়। তখন আমি কি করি পরে আমার এক বন্ধুর ফোন দিলাম। বন্ধু যদিও পরে আমার ক্ষতি করছে কিন্তু বন্ধুর প্রতি আমার একটা ভালো লাগা এখনো আছে। কারণ আমার আম্মুর মানে ১ম যে রক্ত সেটা ওই দিছিল, হ্যাঁ? ওই শাকিল, বুঝছো? তো আমার বন্ধুরে আমি কল দিলাম যে, "বন্ধু এরকম, এরকম।" তো ও মানে তৎক্ষণাৎ ছুটে আসছে যে, "কি হইলো তাইলে আবার?" হ্যাঁ? আইসা দেখে যে অবস্থা এরকম। পরে বলে যে, "বন্ধু তাইলে কেমনে কি করবি? এখন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ঠিক করে তাইলে আম্মুর আন্টি নিয়ে তাড়াতাড়ি যা।" পরে যাওয়ার আগে ডাক্তার বলতেছে যে, "আপনার এখন রক্ত দেওয়া লাগবে।" এখন রক্ত কই পাই? পরে বলতেছে, "তাহলে আমি রক্ত দেই?" এখন রক্ত দিতে হচ্ছে আম্মুরে অ্যাম্বুলেন্সে করে নিতে বলতেছেন। আম্মু আবার গাড়িতে চড়তে পারে না। হ্যাঁ? এটা অনেক আগে থেকে সমস্যা। আম্মু এসি গাড়িতে চড়তে পারে না। আব্বু চড়তে পারতো। আমিও বেশি একটা চড়তে পারি না। মানে আমাদের পরিবারের বেশিরভাগ মানুষেরই হচ্ছে গাড়িতে চড়তে একটু সমস্যা। এখন আম্মু মানে যাইতে চাইতেছে না। আম্মু বলতেছে লঞ্চে যাবো। লঞ্চে যেতে গেলে একদিন সময় লাগে পুরো একবারে ১২ ঘন্টা সময় লাগে। আর ওই রাত্রেবেলা যখন আমি ডাক্তারের কাছে গেছি ওই সময় তো লঞ্চ আমি পাবো না। লঞ্চ পাইতে হলে পরের দিন যাইতে হবে। তো তখন কি করব? এরপরে যে একটা মানে আমাদের যেই জেলা শহরের যেই স্বাস্থ্য কমপ্লেক্স থাকে সেখানে ভর্তি করলাম। ভর্তি করে হচ্ছে ওখানে আমার বন্ধু যে ব্লাড দিল, ওইটা দিলাম। ওটা দেওয়ার পরের দিন ওখানে আম্মু আসলে কি বলবো ঐদিন আমি লাইভও করছিলাম একটা। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন সবসময় ফলো করেন তারা তো দেখছেন। হাসপাতালে হচ্ছে মানে কেমন যে কাটছে রাতটা মানে ওইটা আসলে বুঝে বলা সম্ভব না। মানে একটা জীবনের কয়েকটা বাজে রাতের মধ্যে ওই একটা রাত যেটা হচ্ছে মানে অনেক টেনশন আর মানে ওখানে এত গরম।
হ্যাঁ মানে বললাম তো ভাই, ছোট শহর, ছোট সবকিছু। হ্যাঁ, অবস্থাও ভালো না। স্বাস্থ্য কমপ্লেক্সের ওখানে হচ্ছে মানে ফ্যান ট্যান সবই আছে, কিন্তু অনেক দূরে দূরে বেড, মানে অনেক বাজে অবস্থা। তো সেখানে আমি আলহামদুলিল্লাহ মানে কিছু মনে রাখার মতো কিছু স্মৃতি আছে। আম্মুর আমি সারা রাত বাতাস করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সারা রাত। একবার মানে আমার হাত যদি ব্যথার চাইতেও ব্যথা হয়ে যেত, তারপরে আমি বাতাস থামাইতাম না। হ্যাঁ, আর জোরে জোরে বাতাস করতাম। আর তখন থেকেই মানে আম্মু বলতেছিল যে আম্মুর অনেক গরম লাগতেছে, মানে প্রচন্ড গরম লাগতেছে। মানে আমাদের এদিকে বলে দাহ। হ্যাঁ, মানে গরম, অতিরিক্ত গরম লাগলে মানে শরীর অস্থির হয়ে যায়, মানে এরকম আম্মু বলতেছিল যে আম্মুর মানে দাহ করতেছে অনেক। এই জন্যই আমি মানে অনেক, মানে আমি কি বলবো, যেটা বললাম আগেও, যে আমি অনেক কষ্ট হওয়ার পরেও আমি বাতাস থামাইনি। হ্যাঁ, মানে চিন্তা করেন, আম্মু সারা জীবন কোনো দিন আমার কষ্ট মানে, মানে আমার যদি কষ্ট হইতো কোনোদিন সহ্য করে নাই, বলে নাই যে বাবা এটা কর। হ্যাঁ, কিন্তু ওই দিন মানে আম্মুর হয়তো এত কষ্ট হইতেছিল, আম্মু আমার একবার মানা করে নাই যে বাবা বাতাস করিস না, তোর কষ্ট হয়। হ্যাঁ, সারা রাতে বাতাস করছি, তারপরও আম্মু একবারও বলতে মানে বলে নাই যে বাবা আর বাতাস করিস না। কারণ আম্মুর কষ্টের পরিমাণ এত এত বেশি ছিল, যেই যেটা আমার সারা জীবন আম্মু সহ্য করে নাই আমার কষ্ট কোনোদিন। কিন্তু ওই দিন মানে এত কষ্ট আমার দেখছে, আম্মু বুঝছে। হ্যাঁ, কিন্তু একবারও বলে নাই রে বাবা তুই আর বাতাস করা লাগবে না, তুই থাম। এমনিতে কোনো সময় রাতে রাতে কারেন্ট যেত না, মানে রাতে কারেন্ট গেলে আদর করে বাতাস করতাম না আম্মুরে। সারা জীবন তো আম্মু করছে, নানু করছে। তো মাঝে মাঝে বাতাস করতাম কারেন্ট গেলে, তখন আম্মু বলতো বাবা আর বাতাস করা লাগবে না, আর বাতাস করা লাগবে না। কিন্তু ওই দিন আম্মু একবার বলে নাই রে বাবা আর বাতাস করা লাগবে না, কারণ আম্মুর এত কষ্ট হয়েছে। তো ওই রাত যাওয়ার পরে আপনারা আমার মানে আমার ভুল বুঝবেন কিনা আমি জানি না। আহ, আমার বোন আর হচ্ছে আমার কি বলে যে আমার বোন ফাইমা তো ছিল অলরেডি ঢাকা। হ্যাঁ, তো এদিকে হচ্ছে মানে মানে অনেক একটা হাসপাতালে শুধু ভর্তি করলেই হয় না, এটা তো আপনারা জানেন। শুধু আবেগ দিয়ে তো আর দুনিয়া চলে না, তাই না? একটা বিবেকেরও ব্যাপার থাকে, বুদ্ধির ব্যাপার থাকে, চিন্তা ভাবনার ব্যাপার থাকে। আর একটা হাসপাতালে শুধুমাত্র ভর্তি করলেই হয় না। হ্যাঁ, ভর্তি করতে গেলে টাকা লাগে। তো আলহামদুলিল্লাহ ওই সময় আমার কাছে 6 লাখ টাকা ছিল। হ্যাঁ, 6 লাখ টাকার 4 লাখ টাকা ছিল আমার। হ্যাঁ, আর 2 লাখ টাকা ছিল আমাদের জমি বিক্রি করা। আমরা এখানে বাড়ি করছি, সেখানে আমার মানে বাড়ির কাজের জন্য আমার ছাদে মানে পুরো ছাদ দেওয়ার জন্য আমার 7 লাখ টাকা লাগতো। হ্যাঁ, 7 লাখ টাকার প্রয়োজন ছিল, মানে পুরো ছাদ দিতে 7 লাখ টাকা লাগে। তো সেখানে আমাদের কাছে 6 লাখ টাকা ছিল। 4 লাখ টাকা আমার কাছে ছিল, আর 2 লাখ টাকা হচ্ছে আম্মু জমি বিক্রি করে জোগাড় করছে। আমাদের আর জমি টমি নাই। হ্যাঁ, আমার মামা বাড়ি ছিল কিছু জমি, ওইটা হচ্ছে বিক্রি করার পরে 2 লাখ টাকা পাওয়া গেছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ বাড়ি না করাইলো বা বাড়ির পুরো ছাদ না করাইলো, আল্লাহ হয়তো এই জন্যই টাকাটা মানে বাড়ির ছাদটা হয় নাই। হ্যাঁ, মানে 1 লাখ টাকার প্রয়োজন ছিল, যেটা বললাম 6 লাখ টাকা ছিল, 7 লাখ টাকার দরকার ছিল। তো 1 লাখ টাকা জোগাড় করার অনেক চেষ্টা করছি, কিন্তু জোগাড় হয় নাই কেন জানি। কেউ কেউ হেল্প করে নাই, আর জোগাড় হয় নাই। জোগাড় হয়ে গেলে তাহলে কিন্তু আর আমি আম্মুর চিকিৎসা করতে পারতাম না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ এই জন্যই জোগাড় করায় নাই। যাই হোক, তো 6 লাখ টাকা আমার হাতে তখন নগদ। হ্যাঁ, ক্যাশ। তো তখন আমি চিন্তা করছি যে আমিও যদি ঢাকা যাই, আমার বোন একটা ঢাকা, তারপর আবার যদি সবাই যদি একসাথে ঢাকা যাই, তাহলে হচ্ছে আমার ভিডিও বন্ধ থাকবে। তখন হাঙ্গরি বলকে ভিডিও করতাম। তখন চিন্তা করলাম যে আমি একটা হাসপাতালে ভর্তি করি, ওখানে তো আমার আত্মীয় স্বজন, আমার মামা, দুইটা মামা, দুইটা না একটা না, একটা তো মামা গ্রামে ছিল। আমার একটা মামা, একটা আপন খালা, যে খালাটা আপনার ভিডিওতে দেখছিলেন না, সবাই ঢাকা ছিল। হ্যাঁ, আমাদের অনেক আত্মীয় স্বজন ঢাকা শহরে আমরা যেখানে থাকতাম, ওখানে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন ছিল অনেক বেশি। মানে আমাদের গ্রামের অনেক মানুষ হচ্ছে ওই এলাকায় থাকতো, মানে একই এলাকায়। হ্যাঁ, এই জন্য চিন্তা করিনি যে কি বাবা, এই জন্য বেশি চিন্তা করিনি যে আমি না থাকলেও ওখানে আমার আম্মুর চিকিৎসা হবে। হ্যাঁ, আর যেহেতু আলহামদুলিল্লাহ তখন মনের মধ্যে একটা জোর ছিল যে আমার কাছে টাকা আছে, আমি চেষ্টা করতে পারবো। তো আম্মুরে পাঠিয়ে দিলাম, আমার বোন নিয়ে গেল। আর একটা ছিল কি লগ্গেটা ছিল, তখন তুই আইছিলি দেখি। ঢাকা রক্ত দেয় যেদিন সেদিন সকালে আইছি, পরে যেদিন সকালে বাড়ি গেছি। যাই হোক, তাহলে ওই খেয়াল নাই আমার। যেদিন রক্ত দিলাম না, বললাম না যে হাসপাতালে আমি বাতাস করছি, ওইখানেই হচ্ছে
সকালে আবার রক্ত সকালে দেয়। আবার মানে ও আসছিল ফাহিমা, হ্যাঁ? সকালে ছিল ৩ টা গাড়ি সকালে সকালে। আইছে, এই সকালেই সকালে রক্ত আইসে দেয়। আবার চলে গেছে ঢাকা আরকি আম্মুরে নিয়ে, হ্যাঁ? ও ছিল, আমার ২ বোন ছিল আর আম্মু। আর ছিল হচ্ছে আমার এক খালু, হ্যাঁ? হুম। মানে অনেকেই আমার সাথে মানে ধরো। অনেক বাজে কাজ করার পরেও তাদেরকে মানে বেশি একটা তাদের উপর রাগ হইতে পারি না। কারণ হচ্ছে তারা আমার এমন জায়গায় আমার উপকার করছে। যদিও তখন উপকারটা আসলে করে নাই যেরকম করার দরকার ছিল আম্মুর বেলায়। কিন্তু আমার আব্বুর বেলায় হোক, হ্যাঁ? এগুলো কমন হইয়া নাকি? যাই হোক, তো মানে লাস্টের বেলায় আম্মুর বেলায়ও তারা অনেক হেল্প করছে আমার ওই খালু। কিন্তু লাস্টের দিকে হচ্ছে আ মানে হেল্প ঠিকমতো করে নাই আরকি, হ্যাঁ? মানে ওটারও একটা কারণ ছিল। তাদের কাছে আমি মানে টাকা পাইতাম বেশ কিছু, যেটা তারা পরে দিতে পারে নাই ঠিকমতো। ওইটা নিয়ে একটা গ্যাঞ্জাম হইছে আরকি, হ্যাঁ? এইজন্য আর তারা ওই মন মানসিকতা তাদের ছিল না যে তারা আমারে হেল্প করবে। তো তাদের কথা হইছে, "তার টাকা চাও কেন? টাকা আমাদের সময় হইলে আমরা দিব, হ্যাঁ?" তো সেখানে আমি আগেই আমার বলছি, "আমার টাকা এখন লাগবে, বাড়ির কাজ করব, তো টাকা দেন।" তো সেটা নিয়ে একটা গ্যাঞ্জাম হইছে পরে। তারা আর আমাদের প্রতি আগ্রহ হারায় ফেলছে। মানে টাকা দিতে পারলে সবার কাছেই ভালো। তখন যখন টাকা দিতে পারছি তখন হচ্ছে আমারে পারলে মাথায় উঠায় রাখছে। আর যেই চাইছি সাথে কালো হয়ে গেছে আরকি, হ্যাঁ? যাই হোক, তো ওরা আম্মুরে নিয়ে ঢাকা গেল। তখন আমি মানে ওই আমাদের শহরে যেখানে থাকি আরকি, ওই শহরেই ছিলাম। আমি আমার ভিডিও করতেছিলাম। আর আম্মুর যেটা বললাম যে আম্মুর অনেক দাহ করতেছিল। তো এইজন্য আমি ফোন দিয়ে বললাম কি, মানে একটা এসি যেন থাকে, হ্যাঁ? এরকম একটা মানে বেডে যেন থাকতে দেয় আম্মুরে। মানে একটা বেড যেন কি বলে ওটাকে? বেড যেন এমন হয় যেন এসি আছে। আত্মীয়স্বজন অনেকেই বলতেছিল যে এসিতে ভাড়া বেশি, এটা ওইটা। হ্যাঁ? তো তখন হচ্ছে আমি আম্মুর মানে ওই যখন আম্মু ঢাকা আমি পাঠায় দিলাম, তখন হচ্ছে ৳৮৪,০০০ আমি হচ্ছে আম্মুর কাছে দিয়ে দিছিলাম, হ্যাঁ? তো মানে যখন দেখছে যে টাকা এখন আছে মোটামুটি, হ্যাঁ? তো তখন তারা আর মানে টেনশন করে নাই। পরে এসি বেডেই ভর্তি করাইছে। তো ভর্তি করার পরে আপনার ১ম এই ডাক্তার হচ্ছে কয়েকটা টেস্ট দিয়া পরে বলতেছে যে আম্মুর নাকি করোনা হইছে। হ্যাঁ? মানে এই গত বছর যেটা যখন আপনারা জানেন যে, যে সময় মানে আম্মু মারা গেল। তো তখন নাকি আম্মুর করোনা হইছে। যখন করোনার নামও আমরা শুনি না সহজে। তো করোনা হইছে এইজন্য আম্মুর হচ্ছে আলাদা বেডে থাকতে হবে, হ্যাঁ? মানে মানে ওই বেডের ভাড়া আরো বেশি। হ্যাঁ? করোনার জন্য আলাদা যে বেড, ওই বেডে রাখতে হবে। তো ওটার বেডের আরো ভাড়া বেশি। ছোট্ট বেড, সিঙ্গেল বেড। তো ওই বেডের মধ্যে হচ্ছে ফাহিমা, তারপরে হচ্ছে মহিমা, হ্যাঁ? আমরা ২ বোন আর ওরা যে ছিল। বাবা! আমরা প্রচুর দুষ্টুমি করতেছে পানি নিয়া। না বাবা, বৃষ্টি ওদিকে মারো তো বৃষ্টি। ওদিকে মারো বাবা। তো ওই বেডের মধ্যে হচ্ছে ৩ জন, মানে যেখানে ১ জন থাকে ওখানে ৩ জন ওরা কেমনে থাকছে। তার চাইতেও ভয়ংকর ঘটনা আরো আছে সামনে। তো ওরা ৩ জন ছিল ওখানে কয়েকদিন। ৭ দিন বোধহয়, হ্যাঁ? ৭ দিন থাকার পরেও মানে কোনো মানে কি বলে যে কোনো তেমন কোনো উন্নতি হইতেছে না, হ্যাঁ? অনেক ভালো হাসপাতালে রাখছিলাম আলহামদুলিল্লাহ। ওটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল ধানমন্ডিতে। তো সেখানে মানে কি বলবো ভাই? তো সেখানে ৭ দিন রাখার পরও তেমন কোনো ইয়ে হইতেছে না। তো আমার খালাম্মা আমারে, ছোট খালা যে ঢাকা আছে, তো সে ফোন দিয়ে বলতেছে, আ "তোর মা, তো তুই যদি আর না থাকোস, হ্যাঁ? পরে একটা বিপদ-আপদ ঘইটে গেলে, হ্যাঁ? কোনো উন্নতি হইতেছে না। তো বিপদ-আপদ ঘটে গেলে পরে দোষ দিবে আমাদের। যে আপনারা কি করছেন? হ্যাঁ? এটা ওইটা, বা আপনারা এরকম কোনো খেয়াল রাখেন নাই, বা কোন হাসপাতালে ভর্তি করছেন এইটা সেটা।" হ্যাঁ? এরকম অনেক কথা বলছে। ওই সময় আবার মানে অনেক আত্মীয়স্বজন আমারে কল দিছে। কল দিয়ে বলতেছে কি যে, "তোর আম্মু মনে হয় মানে এবার আর মনে হয় বাঁচবে না। তাহলে এই টাকাগুলো খালি খরচ করিস না। আ এবার তোর আম্মুর অবস্থা বেশি খারাপ।" হ্যাঁ? এরকম বলতেছিল। যে পরে মাও হারাবি, টাকাও হারাবি। হ্যাঁ? এরকম বলতেছিল। তো মানে এগুলো শুইনা আমার মধ্যে আরো কেমন লাগতেছিল আমি জানি না। আমার মনে নাই এখন পুরোপুরি। মানে আমি আরো অস্থির হয়ে গেছি, হ্যাঁ? তো আমি সাথে ঢাকা গেছি। ঢাকা গিয়া আমি, তারপর নূরজাহান, আব্রাহিম, ফাহিমা, মহিমা, হ্যাঁ? আমরা এই কি বলে যে আমরা ৫ জন, তারপর আম্মু একজন, ৬ জন। ছিলাম না। তুমি ছিলা বাবা? না। হুম। তো আমরা ৬ জন। আচ্ছা, হ্যাঁ। তো ৬ জন আমরা ওই এক সিঙ্গেল বেড, যেটা ওই সিঙ্গেল বেড, তাও করোনার বেড, হ্যাঁ? যেখানে বলতেছে যে আম্মুর নাকি করোনা হইছে। সেই সিঙ্গেল বেডে আমরা ৬ জন ছিলাম। কেন জানেন? ওখানে আমার মামা ছিল, আমার খালা ছিল। যদিও খালার অবস্থা ভালো ছিল না। খালার ঘরবাড়ির অবস্থা ভালো ছিল না। কিন্তু মামা ফ্ল্যাটে থাকতো। যেই ফ্ল্যাটে হচ্ছে আমরা ঢাকা থাকতাম না? সেখানে ছাদে বসে আব্রাহিমকে আমি ১ম দেখাইছি আপনাদেরকে।
সেই বাড়িরই। তো সেখানে তার বাসায় যাইতে পারি নাই। কারণ হচ্ছে তার বাসায় আমার আম্মু অসুস্থ হওয়ার আগে হচ্ছে আমার আ খালাতো ভাইয়ের ছেলে, হ্যাঁ? ও একটা অসুবিধায় পড়ছিল একটা রোগে। তো সেখানে ওরা আবার মানে আমার মামার বাসায় গিয়ে কয়েকদিন থাকছে আরকি, হ্যাঁ? তো সেখানে মামার মানে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কিছু টাকা খরচ হইছে। তো সেখানে আমার ছোট খালা বলতেছে, "তোরাও যদি এখন আইসা আবার তার বাসায় উঠোস তাহলে তারা এইসব খরচ কেমনে দিবে?" হ্যাঁ? আমি জানি না ভাই মানে ৪-৫ টা মানুষ বাসায় আসলে আপনারা তো একটা জিনিস জানেন, নবীজির কথা যে মেহমান কখনো আ মেহমানের রিজিক যে মেহমান যে খাবারটা খাবে বা যেই পয়সা আপনার খরচ হবে ওই পয়সা কিন্তু আপনার না। আপনার বাসায় যদি মেহমান আসে, মেহমান নিজের রিজিক নিজের সাথে নিয়ে আসে। যদি আপনার বাড়িতে কোনো মেহমান আসে, সে তার খাবার তার সাথে নিয়ে আসবে বা তার যেটা দরকার সেটা সে তার সাথে নিয়ে আসবে। আল্লাহ তাকে সেটা দিবে, হ্যাঁ? আপনার খাবার মেহমান খায় না। এটা আপনি ওর বালানদেরকে জিজ্ঞাসা করবেন। কিন্তু মানে আমার মামা হয়তো তারাও চাইতেছে না। আমার খালা আগেই মানা করে দিছে যে, "তার বাসায় গেলে কেমনে কি করবি?" তো ওই অবস্থায় আমরা ৬ জন মানুষ করোনার কথা এই ৭ দিন যে আম্মু ঢাকা ছিল হাসপাতালে ভর্তি, আমার বোন ছিল ২ বোন আম্মুর সাথে। সেখানে আমার মামা একবারও দেখতে আসে নাই। আমার মামার বাসা হাসপাতাল থেকে হচ্ছে ৳২০ ভাড়া। হ্যাঁ? ৳২০ ভাড়া দিলেই হাসপাতালে আসা যায়। রিক্সা ভাড়া ৳২০। হ্যাঁ? আপনি তো জানেন রিক্সায় উঠলেই ৳২০ দেওয়া লাগে। তো কতটুকু জায়গায় ৳২০ ভাড়া এটা তো বুঝতেই পারবেন। তো সেই ৳২০ ভাড়া দিয়েও সে আসে নাই। পরে শুনলাম তারাও নাকি অসুস্থ। হ্যাঁ? তো আমি যাওয়ার পরে আইছিল মামারা? হুম, হুম? শুনেছেন তো। তো আমি যাওয়ারও অনেক দিন পরে হচ্ছে মানে মামা দেখতে আসছে। হ্যাঁ? কিন্তু দেখতে আইসা একবারও বলে নাই যে তোরা তোরা এতগুলা মানুষ, হ্যাঁ? মানে ৬ জন মানুষ তাও আবার করোনার রোগী। তো তোরা আলাদা যে আমাদের বাসায় থাক। এই কথাটা বলে নাই। হ্যাঁ? একবারও বলে নাই। মানে তারা সবাই জানে মানে শুনছি একটা কথা বলা ঠিক হবে কিনা আল্লাহই ভালো জানে আস্তাগফিরুল্লাহ। যে আম্মুর করোনা হইছে এইজন্য হয়তোবা তারা দেখা করতে আসে নাই নাকি আল্লাহই ভালো জানে। আস্তাগফিরুল্লাহ এটা ভুল হয়ে যেতে পারে। ধরে নেন যে তাদের অসুস্থ এইজন্য আসতে পারে নাই। তো যখন আসছে তখন আইসা একবার বলে নাই যে এই বাচ্চাটারে নিয়ে করোনা রোগী যেখানে তার আম্মুর করোনা রোগ সেখানে বাচ্চাটা আব্রাহিমরে নিয়ে এদিকে না থেকে আমাদের বাসায় থাক। খাইলে কয় টাকায় খাইতাম। যদিও তার রিজিক তো খাইতাম না। রিজিক তো আল্লাহ দিত আমাদের। মেহমানের রিজিক মেহমান নিজে নিয়ে আসে যেটা বললাম আগেই। তো তারপরও খাইলে কয় টাকা খাইতাম বা কয় বেলা ভাত খাইতাম বা কয় বেলা কি খাইতাম, হ্যাঁ? তো সে একবার বলে নাই। তো সেখানে আমরা ৬ জন মানুষ কেমনে ঘুমাইছি জানেন? ওই যে বেডের নিচে হচ্ছে মানে কয়েকজন আর বেডের উপরে পাশে আম্মুর পাশে কয়েকজন। মানে কি যে কষ্ট কইরা, কি যে অবস্থা। মানে ডাক্তার আসলে ডাক্তার রাগারাগি করতো কারণ করোনা রোগীর মধ্যে কেন মানুষ থাকবে, তাই না? প্রচন্ড রাগারাগি করতো। তারপর আমরা লুকায়ে, লুকায়ে মানে কি যে এক অবস্থার মধ্যে ছিলাম মানে এটা কি বলবো? তো যেহেতু আগেই বললাম যে আমার কাছে আলহামদুলিল্লাহ টাকা ছিল, ৳৬,০০,০০০ ছিল। তো সেখানে অলরেডি আ মানে অনেক টাকা খরচ হয়ে গেছে অলরেডি, হ্যাঁ? অনেক টাকা। কারণ ওষুধে এত বেশি টাকা, ফাহিমা ওষুধ তো ফাহিমা বেশি কিনছিস না? মানে ফাহিমা খালি যায় আসে, যায় আসে, যায় আসে। ডাক্তার খালি ওষুধ দিতেই থাকে, দিতেই থাকে। মানে এত ওষুধ মানে কি বলবো? আর ওষুধগুলো কিন্তু ফালাইয়া দেয় নাই তারা, হ্যাঁ? আম্মুর দিছে তারা ওষুধগুলা। তো অনেক টাকা অনেক খরচ হয়ে যাওয়ার পরে আগে তো ৮৪,০০০ দিছে সেটাও তো শেষই, হ্যাঁ? তারপর আমি যাওয়ার পর অনেক টাকা খরচ হয়ে গেছে। তো খরচ হওয়ার পরেও আমরা ওখানে অনেক দিন ছিলাম, হ্যাঁ? ধরেন ১৫ দিন, ১৫ দিন ছিলাম না কিভাবে? হাসপাতালে? ১৪ দিন। ১৪ দিন। এক হাসপাতাল। হ্যাঁ, ওই বাংলাদেশ মেডিকেলের কথা বলতেছি। বাংলাদেশ মেডিকেলে আমরা ১৪ দিন ছিলাম। তো ১৪ দিনের পরেও হচ্ছে মানে আম্মুর মানে পেট ফুলেছিল অনেক বেশি। হ্যাঁ, অনেক প্রচন্ড ফুলেছিল। তো আর প্রস্রাব একবার লাল হইতো। এত ওষুধ মানে যে কেনার পরেও, এত কিছু করার পরেও আম্মুর কোনো মানে যে পেট ফোলাও কমতেছে না, প্রস্রাব যে লাল হইতেছে এটাও কমতেছে না। মানে কোনো রোগের কোনো মানে এই ১৭ দিন ১৪ দিন সরি ১৪ দিন মানে কোনো রোগের একটুও কম হয় নাই। মানে একবার কমে নাই কিছু। মানে পেট যেমন ফোলা ছিল তেমন ফোলাই আছে। ওই প্রস্রাবও লাল হইতেছে মানে একবার হুবহু একই রকম। কিন্তু এতটুকু ছিল কি জানেন? মানে আম্মু বাইচে ছিল, হ্যাঁ? তো এর মধ্যে যে বললাম যে অনেক টাকা খরচ হয়ে গেছে। তো খরচ হইতে, হইতে আমার কাছে তখন মানে ৳২.৫ লাখ মতো ছিল। লাস্ট ৳২.৫ লাখ আমার হাতে আছে। তো ৳২.৫ লাখ হাতে থাকা অবস্থায় আমার বন্ধু, হ্যাঁ? ও আমার অনেক হেল্প করছে একটু বলব। আমার বন্ধু আমার বলতেছে যে, "বন্ধু আন্টি তো এখন একটা এত ভালো হাসপাতালে রাখছোস, কিন্তু যখন তোর টাকা শেষ হয়ে যাবে, মানে রোগের তো উন্নতি হইতেছেই না। তো টাকা যখন শেষ হয়ে যাবে তখন কি করবি?"
এখন তাও তুই মানে একটা হাসপাতালে রাখতে পারতেছস, চেষ্টা করতে পারতেছস। যখন তোর হাতে টাকা থাকবে না তখন তুই করবি কি? পরে আমিও চিন্তায় পড়ে গেলাম যে আসলেই টাকায় যে পরিমাণে যাইতেছে, হ্যাঁ? এখন মাত্র ৳2,50,000 আছে। আমি এখন টাকা সব শেষ হয়ে যায়, তখন আমি কি করব? পরে আমার বন্ধু বলল, "তাহলে তুই এখন মানে একটা সরকারি হাসপাতালে রাখ, হ্যাঁ? সরকারি হাসপাতালে আন্টির ভর্তি করে রাখ। তারপর যদি বেশি অসুবিধা হয়ে পড়ে, মানে যদি কোনো জরুরি অবস্থা হয়ে পড়ে, তাহলে কোনো বড় হাসপাতালে ভর্তি করতে হবে। তখন তোর একটা হাতে জোর থাকবে যে না আমার কাছে একটা হাসপাতালে ভর্তি করার মতো একটা জরুরি অবস্থায় কিছু খরচ করার মতো একটা টাকা-পয়সা আমার কাছে আছে। কিন্তু সব খরচ করে ফেললে পরে তুই কি করবি?" এই চিন্তায় আমিও চিন্তা করলাম তাইলে আসলেই তো আমারও এই চিন্তা ঠিক মনে হয়েছে তখন। তো ঠিক মনে হওয়ার পরে এখন কি করব? আ আম্মুরে হচ্ছে অন্য হাসপাতালে ভর্তি করব। কিন্তু ভর্তি হইতে গেলে তখন শুক্রবার ঐদিন, হ্যাঁ? ঐদিন শুক্রবার হচ্ছে হাসপাতালে নাকি ভর্তি নেয় না। আমার পুরোপুরি মনে নাই যে কি হয়েছিল। কিন্তু ভর্তি নেয় নাই, এটাই হচ্ছে কথা। ঢাকা মেডিকেলে ভর্তি করার কথা। তো ওখানে নেয় না। পরে কি করব? পরে ওই যে মামা, যে মামার বাসায় হচ্ছে যাই নাই আমরা। থাকছি ৬ জন ওই করোনা রোগী অবস্থায়। আম্মুর সাথে ছিলাম আমরা ৬ জন। কষ্ট করেছিলাম। ও এই কষ্ট করার আগে কি হইছে জানেন? কষ্ট কেমন কষ্ট হইছে জানেন? তো হাসপাতাল বললাম না, আমার হাসপাতাল একদম ভাল লাগে না। হাসপাতাল হাসপাতালে নাকি আল্লাহই ভালো জানে। আমার এত পেট খারাপ হইছে, মানে এত বেশি পরিমাণ পেট খারাপ আমার হইছে, আমি কি বলবো ভাই? এত ব্যথা করছে আমার পেটে। পেট খারাপ হওয়া এক জিনিস আর ব্যথা করা আরেক জিনিস। একে পেট খারাপ চলতেছে, ওয়াশরুম যাইতেছি আইতেছি খালি। তার মধ্যে ব্যথা। এত ব্যথা আমার, চিন্তা করেন আম্মুর পেট ফুলা। আম্মুর প্রস্রাবে জ্বালা-পোড়া করে মনে হয়। আম্মু এটা বলে নাই। কিন্তু প্রস্রাব একবার লাল, রক্তের মতো লাল। যেটা আম্মু বলছে। ওই আম্মু মারা যাওয়ার এটা বলতেছি আম্মু মারা যাওয়ার হচ্ছে হয়তো ৩ দিন আগের কথা বলতেছি। তো বুঝেন একটা মানুষ মারা যাবে তার ৩ দিন আগে তার কি অবস্থা থাকে। ওই অবস্থায়ও আমার এত ব্যথা করছে ওইটা দেখে আম্মু ওই সারা রাত একটা কথাও আর বলে নাই। বলে নাই যে, "বাবা আমার কষ্ট হয়।" বা "বাবা আমার এত কষ্ট হইছে।" আমি চিল্লাইতে, চিল্লাইতে আমার মনে হচ্ছে আমি মনে হয় মরেই যাবো। এত কষ্ট আমার হইছে। আর এদিকে যেহেতু আমরা ডাক্তারের অনুমতি ছাড়াই আমরা এই এতজন মানুষ সেখানে ছিলাম। একটা করোনা রোগী যেখানে তারা বলছে করোনা রোগী। এই অবস্থা হচ্ছে আমরা ৬ জন মানুষ এখানে ছিলাম। এটা দেখে ডাক্তার হচ্ছে অনেক চিল্লাচিল্লি করে। পরে আমি কই যাবো? হ্যাঁ? পরে আমি যে বললাম না যে আমার খালা অসুবিধার মধ্যে আছে। তো খালার হচ্ছে বাসায় তার রুমে থাকার মতো অবস্থা নাই। তো আরেকটা রুম সে হচ্ছে যেই বাসায় থাকে একটা আ ভাড়াটিয়া নাই এমন একটা রুমে আমাদেরকে থাকতে দিছে রাত্রেবেলা আমি, আব্রাহিম। ওই রুমটা হচ্ছে অগোছালো ছিল প্রথমেতে, রুমের মধ্যে কিছুই নাই। কোনো মালামাল নাই। শুধু ময়লা-টয়লা, ওই যে মানুষ বাসা ছাইড়া দিলে বাসা ছেড়ে চলে গেলে যখন যে অবস্থা থাকে না? বাসার অবস্থা ওইরকম ছিল। বাসা একবারে পুরনো বাসা, বালু বালু হচ্ছে সিলিং থেকে বালু পড়তেছে, গুঁড়া, গুঁড়া বালু। পরে সাইড থেকে বালু উঠতেছে। বাসার মধ্যে ফ্যান নাই। এমন এক অবস্থার মধ্যে রাতটা এমন অবস্থার মধ্যে কাটছে আমি সারা রাত একটু ঘুমাইতে পারিনি ভাই, হ্যাঁ? কি বলবো? আব্রাহিম কোনমতে ঘুমাইছে। ছোট মানুষ বুঝে না। এরপরে ওই যে আমার বন্ধুর যে ও পরামর্শ দিল না যে আ টাকা শেষ হয়ে যাইতেছে। পরে হচ্ছে যখন টাকা থাকবে না তখন কি করব? তো এরপর বাধ্য হয়ে হচ্ছে আম্মুকে ওই হাসপাতাল থেকে ছাড়াইলাম। আ বাংলাদেশ মেডিকেল থেকে। এরপর হচ্ছে বাধ্য হয়ে নির্লজ্জের মতো ওই মামার বাসায় অনুমতি ছাড়াই, মামা বলে নাই একবারও। তারপর মামার বাসায় যাইতে বাধ্য হইছিলাম। তো মামার বাসায় যাওয়ার পরে দুনিয়াতে কিছু মানুষ আছে কি জানেন? যারা হচ্ছে আপনার দেখাবে যে আপনার জন্য অনেক মায়া। হ্যাঁ? তবে এই মামার কথা অনেক কথা বলবো আমি। তার আগে এতটুকু বলি যে মামা হচ্ছে আম্মু এর আগেও, হ্যাঁ? আম্মু হচ্ছে যখন আমি আমি হইছে কিনা আমি জানি না। হয়তো আমি ছোট ছিলাম। আম্মু আরো অনেক রোগে ভুগছিল, হ্যাঁ? তো তখন হচ্ছে আমার মামারা ২ মামাই হচ্ছে অনেক হেল্প করছে। সবকিছুই ২ মামাই করছে, হ্যাঁ? অনেক হেল্প করছে। যখন হচ্ছে আম্মু অসুস্থ ছিল। অনেক আগে, অনেক হয়তো আমি হইনি তখন। ছোট ছিলাম আমি, হ্যাঁ? তো এইজন্য আগেই বলে নিলাম। কারণ হচ্ছে মানুষ তো ভাই সবসময় এক অবস্থা থাকে না। আর এটা বুঝবেন একটু পরে। তো ওই আম তো ওই মামার বাসায় যাওয়ার পরে মানে যেটা বললাম যে কিছু মানুষ আছে যে আইসা এমন একটা ব্যবহার করে যে আপনার মনে হয় অনেক ভালোবাসে। হ্যাঁ? কিন্তু আসলে 0, হ্যাঁ? তো মামার বাসায় আমরা বোধহয় ২ দিন ছিলাম না? ২ দিন? ১ দিন না ১ রাইত আর ১ দিন। হ্যাঁ? ১ রাইত আর ১ দিনও না। তো ১ দিন মনে হয় ছিলাম। হ্যাঁ? ১ দিন ছিলাম মনে হয়। শুক্রবার গেছি রাত্রেবেলা। হ্যাঁ, শুক্রবার রাত্রেবেলা ছিলাম। সকালে থাকতে রাইতে আইবো। হ্যাঁ, ১ রাইত আর ১ দিন ছিলাম পুরা। হ্যাঁ?
তো এক রাত একদিন থাকার পরে মানে সেখানে মামার বাসায় ভাত খাইছি কি দিয়ে একটু বলা লাগবে এটা, হ্যাঁ? কারণ হচ্ছে দেখেন আম্মু রোগী। তা আপনি শহরে থাকেন, আমার মামা আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। ফ্ল্যাটে থাকে আপনি বুঝেন। মামার জায়গা জমির অভাব নাই। হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো ভালো করুক, আরো বেশি, বেশি দান করুক আল্লাহ। তো এই কথাটা যে বলব না এখন আপনাদের হয়তো একটু খারাপ লাগে। পরে আবার ভালো লাগবে। হ্যাঁ? আমার কথাটা ঠিক মনে হয় পরে। যাই হোক। তো মামার বাসায় ভাত খাইছি মানে আলু আলু ভর্তা, ডাল, আলু ভাজি, ডাল। হ্যাঁ? শুধু এই খাবার। আর কিছু খাওয়ায় নাই। তো এটা থেকে বুঝলাম যে তারা অসুবিধার মধ্যে আছে। যাক, অসুবিধা যে নাই তারা এটা পরে বুঝবেন। তো এই অবস্থায় মানে ওই যে মানে ওই খাবারদারই আমরা খাইলাম কয়েকদিন। মানে একদিন, এক রাত আর একদিন। এরপরে হচ্ছে আম্মুরে পরের মানে যে এক রাত এক রাত একদিন থাকার পরে দিন থাকার পরে রাতে যেয়ে হচ্ছে আম্মুরে হাসপাতালে নিলাম ভর্তি করার জন্য। বৃষ্টি আ হ্যাঁ? বৃষ্টি নামবে না? হ্যাঁ, বৃষ্টি নামার আগেও আরেকটা কথা আছে। কথাটা বলতে মনে চায় না। থাক, এটা হচ্ছে অন্য মানুষের কথা, বলার দরকার নাই। তো আম্মুরে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে গেলাম হচ্ছে আপনার কি বলে যে আমি ওই সরকারি হাসপাতালে পরে আর ভর্তি করতে মানে আমার মনে চায় নাই। কারণ হচ্ছে আম্মুর অবস্থা খারাপ হয়ে যেতেছিল প্রচন্ড। আম্মুর ব্যথা তো কমতেছেই না কোনো কারণে। আ মানে কোনো উপকার তো যেটা বললাম যে হাসপাতালে বসেও উপকার হয় নাই। হ্যাঁ? তো আম্মুর অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। আম্মুর অনেক কষ্ট হইতেছে। মানে আম্মু যেটা মুখে বলতেছিল যে, "বাবা এখন যন্ত্রণা করে।" তো তখন আমি চিন্তা করলাম, আল্লাহ আমার আম্মু তো এই কদিন ভালো ছিল। হ্যাঁ? হাসপাতালে ছিল মানে এমন তো মানে এমন অবস্থায় আম্মুর কষ্ট হইছে। মানে প্রস্রাব করতে কষ্ট হইছে, হ্যাঁ, বাথরুমে যেতে কষ্ট হইছে। কিন্তু আম্মুর এমন হয়ে যায় নাই যে আম্মুর যন্ত্রণা করতেছে, আম্মুর অনেক খারাপ লাগতেছে বা আ মানে আম্মুর জ্ঞান ফিরতেছে না, এরকম কিছু হয় নাই। তো তখন আমি চিন্তা করলাম, আল্লাহ যেহেতু আমার আম্মুর এখন আ মানে একটা ভালো অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে আম্মুর এখন যন্ত্রণা করতেছে, তাইলে আমি আর অন্য হাসপাতালে ভর্তি করব না। মানে ওই ঢাকা মেডিকেলে ভর্তি করব না। আমি আগের হাসপাতালে মানে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করব। তো নিয়ে গেলাম বাংলাদেশ মেডিকেলের ওখানে। তো ওখানে প্রচন্ড রাত তখন, হ্যাঁ? মানে রাতেই দেখলাম যে আম্মুর প্রচন্ড জ্বালা যন্ত্রণা করছে, তখন আম্মুর হাসপাতালে নিলাম। তো সেখানে হচ্ছে আপনার ওরা একটু ভর্তি নিতে আমি বললাম যে, "আপনাদের হাসপাতালে তো ছিলাম।" হ্যাঁ? তো ওরা ভর্তি নিতে একটু কেমন, কেমন করতেছিল। তো ওদিক থেকে আমার খালু, তারপর আমার ছোট খালা এরা বলতেছে, "এখানে আবার ভর্তি করবি, তুই টাকা-পয়সা খরচ হইব, কোনো উপকার তো হয় নাই।" এইটা ওইটা। হ্যাঁ? এইসব কথাবার্তা চলতেছে। মানে হাসপাতালের সামনে যে করিডোর থাকে না? ওখানে আমরা বইসা আছি। আপনার যে টাকা-পয়সা যেখান দিয়ে লেনদেন করে ওখানে সামনে। তো আমার বন্ধু ছিল, ২ টা বন্ধু ছিল আলহামদুলিল্লাহ। ওরা আমার অনেক বড় উপকার করছে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। তো ওরা যদি এখন আমার সাথে আরো বড়, বড় অন্যায় করে ওগুলো আমি ভুইলা যাবো, হ্যাঁ? আর আগে যা করছে তাও ভুইলা গেছি। খালি ওই কারণে। তো ওখানে আম্মুরে নিয়ে দাঁড়ায় আছি, আম্মু হুইল চেয়ারে বসানো। ওখানে খালাম্মা ফোন দিতেছে, খালু আসে নাই তখন খালি, খালি ফোন দিতেছে, "ওখানে ভর্তি করিস না, ওখানে ভর্তি করিস না" এটা ওইটা। হ্যাঁ? তারা খারাপ যে চাইছে তা না। তারা চিন্তা করছে যে টাকা হয়তো বেশি খরচ হয়ে যাবে। এখানে তো কোনো উপকার হয় নাই। ওদিকে আম্মুর প্রচন্ড মানে যন্ত্রণা করতেছে। এখন এদিকে হাসপাতালে ভর্তি নিতে কেমন, কেমন করতেছে। মানে এটা দেখে আমারও মানে আর মনে আগ্রহ আসতেছে না। আমি সাথে, সাথে ওই বাংলাদেশ মেডিকেলের পাশেই হচ্ছে ইবনে সিনা হাসপাতাল আছে। ওখানে নিলাম। ওখানে নেওয়ার পরে মানে কি এক অদ্ভুত জিনিস। মানে আমি কি বলবো? আমাদের মানে ওখানে ঢোকার আগে হচ্ছে একজন রোগী মারা গেছে। হ্যাঁ? মারা গেছে তার মেয়ে পাশে দাঁড়ানো। না জানি মেয়ে জামাই আমার পুরোপুরি খেয়াল নাই। মেয়ে জামাই বোধহয়। হ্যাঁ, মেয়ে ছিল না ওখানে। মানে একটা রোগী মানে আমরা যাওয়ার আগে তখন সে জীবিত ছিল। মানে আমরা যাওয়া অবস্থায় জীবিত ছিল। মানে আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল। সেই অবস্থায় ওদিকে আম্মুর হচ্ছে আম্মুর ওখানে নেওয়ার পরেই হচ্ছে এমার্জেন্সিতে আপনার ওই যে অক্সিজেন দিল। আম্মু শ্বাস করতে কষ্ট হইতেছে প্রচন্ড। ওই যে বললাম না পেট ফুলে আছে। ওই পেট ফোলার কারণে আম্মুর শ্বাস করতে বড় কষ্ট হইতো। হ্যাঁ? কিন্তু ওই আপনার কি বলে যে বাংলাদেশ মেডিকেল থাকা অবস্থায় এই কষ্টটা বেশি একটা হয় নাই। হ্যাঁ? হয়তো একটু মানে মোড়ায়-টোড়ায় শুইতে হইতো। মানে একটু সোজা হইতে, শুইতে গেলে কষ্ট হইতো। এরকম হইতো। কিন্তু একবার যে এরকম করে না যে শ্বাস নিতে কষ্ট হয়, এরকম কষ্ট হয় নাই তখন। ওই যে বললাম না যে রোগীটা মারা গেল। মানে ডাক্তাররা মানে সামনে দাঁড়ায় নার্স ডাক্তাররা বলতেছে, "ভাইয়া আপনার শার্টটা তো খুব সুন্দর।" মানে একটা মানুষ মইরা গেছে, তারা তাদের মানে এদিকে আমার আম্মু প্রচন্ড অসুস্থ, আরো কত রোগী আছে। মানে তারা কার শার্ট সুন্দর, কার কি সুন্দর এগুলা নিয়ে ব্যস্ত। মানে তারা টিভি দেখতেছে কতক্ষণ, হ্যাঁ? তারা কেমন, কেমন করতেছে। আ এটা আমি পরে বুঝলাম কি তারা হচ্ছে মানুষের মানে মরা মানুষ দেখতে, দেখতে তাদের হচ্ছে মায়া মমতা গুলা আস্তে, আস্তে কমে যায় আরকি। যেটা পরে বুঝলাম আমি। এটা হয়, হইতে পারে এটা মানুষের। এটা অন্যায় ধরতেছি না আমি তাদের। মানে তাদের তো কাজই এইটা, হ্যাঁ? তারা এগুলোর মধ্যেই তাদের হয়তো আনন্দ করা লাগে, এগুলোর মধ্যেই তাদের খাওয়া লাগে। এটা তো বাস্তবতা, তাই না? এটা আমি পরে বুঝতে পারছি। কিন্তু তখন তো আমার মা ভাই, তাই না? তখন আমি এটা বুঝি নাই বা বুঝতে চাইও নাই। আমার খুব খারাপ লাগতেছিল। তো এরপর ডাক্তার আসলো। আ আইসা বলতেছে কি যে, "এই রোগীরে বাঁচাইতে হইলে
এখন হচ্ছে কি জানি বলে এটারে, আইসিইউতে রাখতে হবে। হ্যাঁ, আইসিইউতে রাখতে হবে। আপনি যে তাড়াতাড়ি আইসিইউতে আপনি ওই যে ক্যাশ ক্যাশ কি বলে জানি, ক্যাশ কাউন্টার যোগাযোগ করেন। হ্যাঁ, এই রুগীটা বাঁচাইতে হলে আইসিইউতে রাখতেই হবে। পরে দৌড়ে গেলাম ওখানে, আমি আমার বন্ধু বলতেছে আইসিইউতে রাখতে হলে 50,000 টাকা আগে অ্যাডভান্স দিতে হবে, আর আপনার ওষুধ খরচ তো আলাদা। হ্যাঁ, আর আর কি জানি বললো, এক এক দিন 30,000 টাকা করে মনে হয়, না ভুলে গেছি, এক এক দিন আইসিইউতে রাখতে 30,000 বোধ হয়, পুরোপুরি এটা মনে নাই। হ্যাঁ, কিন্তু 50 টাকা অ্যাডভান্স দিতে হবে, আর ওষুধ খরচ আলাদা, এক এক দিন 30,000 বোধ হয়, আমি পুরোপুরি ভুলে গেছি আর কি, মনে রাখতে পারিনি। তখন আমি চিন্তা করলাম যে আমার কাছে তখন হচ্ছে আপনার 2 লাখ টাকার মতো আছে। হ্যাঁ, তো 2 লাখ টাকা দিয়ে আমি 50,000 টাকা যদি অ্যাডভান্স আমি দিয়ে দিই, তারপরে একদিনে যদি 30,000 টাকার মতো ভাড়া হয়, হ্যাঁ, আইসিইউ খরচ, আর তারপর যদি ওষুধ লাগে আবার, আর ওষুধের খরচ তো আমি দেখছি আগে কিরকম ওষুধ লাগছে, আর আইসিইউতে হয়তো আরো বেশি ওষুধ লাগবে। তা আমি আইসিইউতে রাখলে কেমনে রাখবো আমি আইসিইউতে? হ্যাঁ, মানে আইসিইউতে রাখার মতো টাকা তো আমার কাছে নাই যে আমি 2 দিন আইসিইউতে রাখতে পারবো। আমার কাছে 2 লাখ টাকা আছে। 2 লাখ টাকার দেখা গেল যে 50,000 টাকা এখন দিয়ে দিলাম। রাতের মধ্যে ওষুধ লাগলো দেখা গেল 30,000 টাকার, আবার 30,000 টাকা ভাড়া, 30,000 টাকার মতো ভাড়া। তাহলে তো মানে 1-1.5 লাখ টাকা তো মানে এক রাতের মধ্যে চলে যেতেছে। তাহলে আমি কেমনে আম্মুরে এখানে রাখবো? পরে আমার এক ডাক্তার ছিল পরিচিত, আমাদের মানে আপনার পরিচিত একজন ডাক্তার। তো উনার কল দিলাম যে, "ভাই এখন কি করা যায়?" পরে বলে কি ওই আইসিইউতে ইবনে সিনার ডাক্তার বলতেছিল যে, সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল, তারপরে হচ্ছে আপনার সোহরাওয়ার্দী, এগুলোতে নাকি নাই, মানে আপনার আইসিইউ নাই। হ্যাঁ, এরকম বলতেছিল। পরে আমি ওই ডাক্তারকে জিজ্ঞাসা বললাম, আমাদের যে ডাক্তার, ওনার বললাম যে, "ভাই এগুলো কি আসলেই সরকারি হাসপাতাল নাই?" পরে বলল, "না, না, না, এগুলো আছে।" তো তখন আবার ওখান থেকে বের করে আনলাম আম্মুরে, ওই কষ্ট অবস্থায়। হ্যাঁ, কিছু করার ছিল না ভাই তখন। হ্যাঁ, তখন কি করব? তা আম্মুরে আমি জড়ায় ধরে রিক্সার মধ্যে আ মানে ঢাকা মেডিকেলে নিলাম। ঢাকা মেডিকেলে এত বড় হাসপাতাল, মানে এত বড় আর এত মানুষ। হ্যাঁ, মানে ওখানে আসলে ডিটেইল বলতেছি, মানে কি বলবো আর? ওখানে চিকিৎসা কেমনেও বা হবে? এত মানুষের চিকিৎসা কেমনে বা দিবে? তো গেলাম ওখানে। ওখানে যাওয়ার পরে অনেক বড় হাসপাতাল ভাই, যারা গেছেন তারা তো জানেন। মানে এত বড় হাসপাতাল আমি আমার জীবনে দেখি নাই। এটা নাকি ব্রিটিশ আমলের। তো সেখানে আম্মুরে নেওয়ার পরে অনেক ঘুরায় পেঁচাইয়া, তারপর অনেক দূরের রাস্তা। হ্যাঁ? আম্মুর অনেক উপরে নিলাম, মানে ৩ তলা ৪ তলায়? ৫ তলায়। হ্যাঁ? তো ৫ তলায় না ৪ তলায় নিলাম। ৪ তলায় মনে হয়। ৪ তলায়। ৪ তলায় নেওয়ার পরে মানে ওখানে আমি তো মনে করছি নিচে মনে হয়, আমি যে সামনে মানে হাঁইটে, হেঁটে গেছি তো। তো সেখানে দেখলাম প্রচন্ড ভিড়। আমি মনে করছি কি ওখানে মনে হয় ভিড় একটু কম হবে। বাইরে যেয়ে দেখি যে ওই জায়গায় আরো বেশি ভিড়, মানে ৫ তলায়। আমি মনে করছি উপরে গেলে ভিড় তো একটু কমার কথা। মানে ওখানে আরো ভিড়। এমন ভিড়, মানে একটা বেডের উপরে মানে শোয়া তো দূরের কথা, মানে মানুষ বইসা আছে ৫-৬ জন করে। হ্যাঁ, একটা বেডের উপরে খালি। মানে ওদিকে আম্মুর ওই করোনা রোগ। মানে মানে কি যে এক অবস্থা। ও ভালো কথা। এটা তো বলতেই ভুলে গেছি। যখন আম্মুরে বাংলাদেশ মেডিকেল থেকে ছাড়াইলাম, ছাড়ানোর আগে আমি ডাক্তারে বললাম যে, "ভাইয়া, এখানে তো দেখেন আমি আমার আম্মুর সাথে আমি আছি, আমার বোন, তারপরে হচ্ছে আমার বাচ্চাটাও আছে। তাহলে আম্মুর যদি করোনাই হয়ে থাকে তাহলে আমাদের কারো তো কিছু হইল না।" হ্যাঁ? পরে বলে কি, "তাহলে আপনার যদি সন্দেহ হয় তাহলে আপনার একটা করেন।" কয় টাকা জানি? না ৭০০। ৮০০ নয় ৭০০ টাকা দিয়ে বলে একটা টেস্ট করান। তাইলে আপনি ওই ২০০-১০০ টাকার টেস্ট দিয়ে আপনি বুঝতে পারবেন না ৮০০ টাকার টেস্ট না ৭০০ টাকা, এটা হচ্ছে ভালো টেস্ট। হ্যাঁ, এটাতে বোঝা যাবে। এই টেস্ট করাইলাম, সাথে রেজাল্ট আসছে যে আমার কোনো করোনা রোগ নাই। হ্যাঁ? তারা বলতেছে ভালো হয়ে গেছে। হ্যাঁ? যাক ভালো কথা। তো এরপরে যাই হোক, এরপরে ওই বললাম না, মানে ঢাকা মেডিকেল গেলাম, তখন আমার করোনা ছিল না। আমি ভুলে বলছি কথাটা। তো ওখানে যে ভিড় প্রচন্ড, তো করোনার কথা কেন বললাম জানেন? আমার প্রচন্ড ভয় হইতেছিল যে এত মানুষের মধ্যে যদি আম্মু থাকে, তাহলে যদি কারো করোনা থাকে তাহলে তো আবার হয়ে যাবে। হ্যাঁ? এই একটা ভয় কাজ করতেছিল আমার মধ্যে। তো সেখানে মানে যেটা বুঝলাম যে সেখানে টাকা দিলে আপনার বেডের ব্যবস্থা হইতে পারে। তাও যে টাকা দিলেও যে হবে তাও না। কারণ হচ্ছে ভাই যে বেডে শুয়ে আছে তারে তো আর উঠায় দিতে পারবে না, তাই না? তো টাকা দিলাম কিছু। পরে এক মহিলা হচ্ছে একটা মানে ওই যে তোশক বলে ওইটারে? জাজিমের মতো ছোট্ট। তুলার মতো হ্যাঁ, ফর্ম। ছোট্ট ফোমের একটা বিছানা দিল। হ্যাঁ? আমি ওনার বললাম যে, "আপনি আরো যদি টাকা লাগে দিব, আপনি একটা বেডের ব্যবস্থা করে দিয়েন।" হ্যাঁ? কিন্তু উনি তাও পারে নাই। তো ওখানে হচ্ছে জায়গাই নেই। মানে হ্যাঁ? জায়গাই মানে নেই। ওই তো বললাম জায়গা নেই, মানুষের এত ভিড়। তো এরপর হচ্ছে আম্মুরে ওই যে একবারে আমরা মানে একটা ভালো জায়গা পাইছিলাম মোটামুটি। বাতাসে। জানালার পাশে। হ্যাঁ? জানালা খোলা জানালা ছিল, বড় জানালা। তো ওখানে হচ্ছে আম্মুরে রাখছি। ওই একটা রাতের মধ্যে মানে আমি এত কিছু দেখছি, আর এত কিছু সহ্য করছি, মানে কি বলবো আমি এটা। তো ওই সারা রাত ওই হাসপাতালে ছিলাম। এই দৌড়াদৌড়ি, এখানে ভর্তি করতে হবে, এই ওষুধ লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, অনেক কিছু।
মানে ওই রাতটা অনেক বড় রাত ছিল জীবনের। মানে আল্লাহ, আপনারা যারা এরকম ফিল করছেন বা এরকম বিপদে পড়ছেন তারা বুঝবেন এই দুঃখের কথা। তো ওই রাতে একে তো আমার ওই ২ টা বন্ধুরে নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি। ওরা হচ্ছে একজন চাকরি করে, হ্যাঁ? তো সারারাত তো কোনমতে পার হইছে। সারারাত পার হওয়ার মাঝখানে অনেক কাহিনী আছে, হ্যাঁ? ওগুলো বইলে আসলে লাভ নেই। মানে মানে হাসপাতালে যারা দায়িত্বে কিছু মানুষ থাকে না, ডাক্তাররা না, ডাক্তাররা যা ছিল ভালোই ছিল ডাক্তাররা। কিন্তু হাসপাতালে মানুষজন থাকে না একটু ম্যানেজ ট্যানেজ করে সবকিছু, তারা দেখি লুডো খেলতেছে বইসা বইসা। মানুষ মরতেছে, তারা লুডো খেলতেছে। ওই যে বললাম আবার ওই কথাটা, যে তারা তো এগুলো দেখে অভ্যস্ত, তারা এগুলোর মধ্যে তাদের হয়তো আনন্দ খুঁজে নেয়, বা এগুলোর মধ্যেই তারা খাওয়া দাওয়া সব করতে হয়, তারা বাধ্য, কিছু করার নেই। এই জন্য এটা এখন আর রাগ লাগে না, কিন্তু তখন অনেক রাগ লাগছে। তো একটা জিনিস কষ্ট লাগছে কি জানেন, মানে ওই হাসপাতালে ঢাকা মেডিকেল যাওয়ার পরে আমাদের বেডের একটু সাইডে, মানে হাসপাতালে যেখানে ডাক্তাররা বসে থাকে ওইটার পাশেই হচ্ছে একটা মেয়ের মা মারা গেল। তো মেয়েটা এসে বলতেছে কি, ডাক্তার ভাইয়া ভাইয়া, একটু দেখেন তো, আম্মু তো কথা বলেন না বা নড়াচড়া করতেছেন না। হ্যাঁ, এই কথাটা বইলা মানে মেয়েটা যে কেমন, মানে মেয়েটার যে এক্সপ্রেশন ছিল, চোখের পানির বের হওয়ার আগ মুহূর্তের এক্সপ্রেশন, মানে ওইটা আমার বুকের মধ্যে পুরো মানে একটা বিশাল একটা আঘাত লাগছে, হ্যাঁ। তখন প্রচন্ড একটা ভয় হয়েছে আম্মুর জন্য। মানে ডাক্তার বলতেছে যে আগেই বলছিলাম না, মানে আগে কি যেন একটা কথা হয়েছিল তাদের মধ্যে, মানে কোনো একটা চিকিৎসার ব্যাপারে বা কিছু। এটা বললা অনেকক্ষণ পরে ডাক্তার গেছে, যাই বলে যে আপনার মা আর নাই, হ্যাঁ। তো ওটা অনেক কষ্ট লাগছে। এরপরে যখন সকাল হচ্ছে আপনার ৪টা, ৪:৩০ বা ৫টা বাজে, তখন হচ্ছে আমার বন্ধু বলল, বন্ধু আমার তো অফিসে যাওয়া লাগবে। তাইলে এখন আর তো বন্ধু কি করবো বল? আমি অফিস থেকে আবার আসি, তারপর আবার আসবো না, হ্যাঁ? পরে আমি চিন্তা করলাম যে এখানে আমার বোন, তারপর আমার খালা, তারপর আমার ওই খালু, তারপরে হচ্ছে ২ বোন আরকি, হ্যাঁ? মানে ৪ জন মানুষ এখানে আছে। তারপর আমি আছি, হ্যাঁ? তাহলে আমরা সবাই যদি এখানে থাকি, তাহলে এই যে ওষুধ লাগবে, এটা দৌড়াদৌড়ি করতে হবে সবাই, মানে ওখানে ঘুমানোর তো বুঝে নিবেন, ঘুমানোর অবস্থা কোনোভাবে ঘুমানো যায় না, হ্যাঁ? আর ঘুমাইতে গেলেও বইসা, বইসা কেমনে ঘুমায় আল্লাহই জানে। আল্লাহ মানুষের মানে ঠেকাইলে তো কিছু করার নাই, মানে ঘুমানোর সিস্টেম নাই। তা আমি চিন্তা করলাম আমি বাসায় যাই। আমি বাসায় গিয়ে হচ্ছে একটা জিনিস জরুরি দরকার ছিল। আম্মুর যেহেতু গরম লাগতেছিল, যদিও বাতাস ছিল ওখানে, কিন্তু দিনে তো আর বাতাস আসবে না। তা আমি চিন্তা করলাম যে দিনে যদি বাতাস না আসে তাহলে আম্মুর জন্য চার্জার ফ্যান নিয়ে আসবো। তাহলে আমি চিন্তা করলাম তাহলে আমি যাই, যাই একটু ঘুমাইয়া, মানে কি ঘুম দিলাম রে ভাই, কপাল লিয়া কি ঘুম ঘুমাইলাম আল্লাহই জানে। ঘুমাইছি। বন্ধুদের নিয়ে গেলাম তাড়াতাড়ি করে, যাই হচ্ছে আমি ঘুমাই গেলাম। আর আম্মু হাসপাতালে ছিল, ওরা হাসপাতালে ছিল সবাই। ঘুমাইছি পরে ৯টার দিকে বারবার খালি কল দিতেছে, হ্যাঁ, ফাহিম এনাদের মহিমা। কল দিয়ে খালি বলতেছে কি, মানে তাড়াতাড়ি আইতে বলতেছে। মানে আমি মানে ওই সারা রাত জাগ না তো, মানে আমি ঘুমের মধ্যে খেয়াল করতে পারি নাই কোনো কিছু। মানে বারবার ফোন দেয় আর আমি বলি কি আমি আসবো, আমি আসবো, হ্যাঁ আমি আসতেছি, আমি আসতেছি, আসতেছি বললে আমি উঠতে পারতেছি না, মানে আমি আবার ঘুমাই যেতেছি। এরকম অনেকবার ফোন দিছে পরে আমি মানে কোনো চোখ লাল প্রচন্ড, চোখ জ্বলতেছে। পরে ফোনটা ধরছি, ধরে বললাম যে কি হয়েছে? পরে কয়, আম্মুর অবস্থা খারাপ, তাড়াতাড়ি আয়। পরে আমি অনেক মানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা, যদিও ঢাকা শহরে যাওয়া যায় না। পরে চার্জার ফ্যানটা কেনার চেষ্টা করছে, যাই দেখি দোকান বন্ধ, তখন দোকান খুলে নাই। পরে হাসপাতালে গেলাম। আল্লাহ কি দেখাইলো ভাই, হাসপাতালে আমি আম্মুর সামনে যাই গেছি, আরে আম্মু কেমন যে কইরা উঠছে, মানে কেমন একটু নাড়াচাড়া করতেছে প্রচন্ড জোরে জোরে। নাড়াচাড়া করার পরে মানে আম্মুর ধরে রাখতে পারতেছি না, আম্মু এমন মোড়াইতেছে জোরে জোরে, আর খালি কেমন কেমন করতেছে, হ্যাঁ। আর ৯টার পরে হচ্ছে ডাক্তার, মেইন মানে বড় ডাক্তারের আসার কথা ঢাকা মেডিকেলে। আইসা সে দেখবে আম্মুরে। তো দেখবে কি, দেখার আগে আমি দেখি যে আম্মুর অবস্থা প্রচন্ড খারাপ। তখন আমার কাছে ১.৫ লাখ টাকার মতো ছিল। তা আমি দৌড়ে যেয়ে নার্সরে বললাম কি, আপু আমার আম্মুর তো অনেক কষ্ট হইতেছে, আমার আম্মুর এমন হাসপাতাল নিয়ে যাবো, এখানে রাখবো না। তারা বলতেছে বড় ডাক্তার না আসলে যাইতে দিবে না। পরে আমি প্রচন্ড কান্না করে দিছি। পরে এক নার্স বলতেছে কি, কই আপনার আম্মু, চলেন দেখি তো। দেখি এখন সাইডে দিব না। আসছে ডাক্তারে দিয়া, মানে আমি ডাক্তারের সাথে প্রচন্ড ঝগড়া করতেছিলাম, মানে তারা রাজি হইতেছিল না। পরে পরে আমার খালু এসে বলে কি, যে ডাক্তারের কাছে অন্য অন্য হাসপাতালে পড়া নিবে না, তুই তাড়াতাড়ি দিকে আয়। আমি যাই দেখি যে আবার মানে আম্মু আম্মু কেমন করতেছে, মানে মানে মনে হয় যে ১ মিনিটও সময় লাগে না আম্মু, ১ মিনিটও সময় লাগে নাই, হ্যাঁ। ওইখানে মানে আর কি বলবো,
একটা কথা আপনাদেরকে আমি বলতে পারি, আপনাদের যদি মানে পরিবারে কারো রোগ হয়, হ্যাঁ, যদি এমন কোনো রোগ হয়, কোনো বড় যদি রোগ হয়, মানে এমন রোগ যে রোগের হচ্ছে মানে বড় চিকিৎসা করতে হবে, অনেক ওষুধপাতি লাগবে, অনেক কিছু লাগবে, যদি আপনার টাকা থাকে তাহলে সরকারি হাসপাতালে ভুলেও যাবেন না। হ্যাঁ, সরকারি হাসপাতালে এত রুগী থাকে, এত রুগী, সবার চিকিৎসা দেওয়া চাইলেও ভাই সম্ভব না। হ্যাঁ? তো যদি সম্ভব আপনাদের হয়, যদি বড় কোনো, যেমন ধরেন হাত ভেঙে গেছে বা পায়ে ব্যথা পাইছে, মানে জীবনের ঝুঁকি যেখানে আছে, যেই রোগের মধ্যে জীবনের ঝুঁকি আছে, সেই রোগী নিয়ে সরকারি হাসপাতালে জীবনে যায়েন না। যদি সামর্থ্য থাকে তাহলে প্রাইভেট হাসপাতালে যান, টাকা থাকলে সুযোগ সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু যদি টাকা না থাকে তাতে কিছু করার নাই, আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহই ব্যবস্থা করবে। যার হায়াত নাই তারা বাঁচানোর ক্ষমতা কারো নাই, টাকা থাকলেও সম্ভব না, সেটা জানেনি, কিন্তু পুরোপুরি চেষ্টা করতে পারিনি আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাদের বাসার মিস্ত্রি চলে যাবে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। জানার ইচ্ছা ছিল আপনাদের, এই জন্য বললাম। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওই যে খাওয়ার কথা বললাম না, যে মামা ঠিক মতো খাওয়াইতে পারে নাই, আলু ভর্তা আলু ভাজি খাওয়াইছে। অনেকে ভাবতে পারেন যে তার কাছে টাকা নাই ভাই, সে কি করবে। কিন্তু চিন্তা করেন, ওই এক রাত, মানে এক রাত একদিন থাকছি না, সে আমাদের আলু ভর্তা ডাল আলু ভাজি খাওয়াইছে। কিন্তু যেই আম্মু মরে গেছে তখন সে 5,000 টাকা নিয়ে দৌড়ে আসছে, মানে সে আম্মুর কবরের সব টাকা সে দিবে, মানে আম্মুর কাফনের সব টাকা সে দিবে। মানে গত রাতে সে আমাদেরকে মানে ভাত খাওয়াইতে ঠিক মতো পারে নাই, সে অভাবে আছে। আর যেই মরে গেছে তখন সে টাকা নিয়ে আসছে। হ্যাঁ, থাকা অবস্থায় কিছুই খাওয়াইতে পারে নাই। এই জন্য বললাম, হয়তো ইচ্ছা করেই করে নাই বা কি কারণে করে নাই আল্লাহ ভালো জানে। কিন্তু চলে যাওয়ার পরে আসছে টাকা নিয়ে। হ্যাঁ, তখন টাকা হয়ে গেছে, কিন্তু যখন ছিল তখন টাকা হয় নাই।